আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা, পরিস্থিতির অবনতি। ভারত বিরোধী পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ায় ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে। ডক্টর ইউনূসকে এরদোয়ানের ফোন। রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব, মির্জা ফখরুল। সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার। অফশোর ব্যাংকিং থেকে এস আলম হাতিয়ে নিয়েছে 18,000 কোটি টাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 40 কিলোমিটার তীব্র যানজট। সন্ধ্যার মধ্যে 9 অঞ্চলে ঝড় বৃষ্টি, হুঁশিয়ারি সংকেত। সংখ্যা কাটছে ধীরে ধীরে, বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে গোমতীর পানি। ইসির 40 কর্মকর্তাকে পদোন্নতি। এবং হাতিরঝিলের নারী সাংবাদিকের লাশ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছেন নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও তা খুবই ধীর গতিতে। এখনো তলিয়ে আছে পথঘাট, ঘরবাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছে মানুষ। এর মধ্যেই মঙ্গলবার রাতভর বজ্রসহ ভারী বর্ষণে পানি আরও 6 ইঞ্চি বেড়ে গেছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। এতে আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানভাসীদের। এতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এখনো প্রায় 10 কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, বলেন তিনি। ভারত বিরোধী একটি পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ায় আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট থেকে এক বাংলাদেশি ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। সোমবার পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, 2021 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে বাংলাদেশি ওই শিক্ষার্থী ভর্তি হন। সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্টে লাইক দেওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এর জের ধরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ইনস্টিটিউটটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার ফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তুর্কি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ফোনে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ সংস্কার আগে না নির্বাচন আগে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভারতের সঙ্গে সম্পর্ক, এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন তারা তো স্বাভাবিকভাবেই ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র বসেছেন, তাও সেটা সুনির্দিষ্টভাবে 15 আগস্টের বিষয়টি নিয়ে। আমরা কিন্তু তখনই তাদের খুব স্পষ্ট করে বলেছিলাম, আপনাদের সামগ্রিকভাবে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে বসতে হবে। মূল ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন। এজন্য আমি কয়েকদিন ধরে তাদের বলেছিলাম একটা রোড ম্যাপ দেওয়ার জন্য। আমরা আশা করেছিলাম যখন তিনি জাতির উদ্দেশ্যে কথা বলবেন সেখানে যেন তিনি রোড ম্যাপটা দেন, কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন। অন্য 4 বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননি। মামলায় বলা হয়েছে, তারা সকলে ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনূস আলী আকন্দকে শাস্তি দেন। প্রথমে 2020 সালের 27 সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন। তারপর 2020 সালের 12 সেপ্টেম্বর 3 মাস প্র্যাকটিস সাসপেন্ড সহ জরিমানা করা হয়।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এস আলমের প্রতিষ্ঠানের অনুকূলে নগদ এলসির মাধ্যমে পণ্য আনা হয়েছে, পণ্য বিক্রিও করা হয়েছে, কিন্তু এস আলম গ্রুপ ব্যাংকে টাকা ফেরত না দিয়ে বিদেশে পাচার করেছে। বাধ্য হয়ে ইসলামী ব্যাংক বাজার থেকে ডলার কিনে এলসির দায় পরিশোধ করেছে। আর এজন্য এস আলমের নামে বাধ্যতামূলক ঋণ সৃষ্টি করা হয়েছে। এসব ঋণের অর্থ সর্বোচ্চ 1 বছরের মধ্যে ফেরত দেওয়ার কথা, কিন্তু 1 বছরের মধ্যে ফেরত দেওয়া হয়নি। বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক থেকে আরও 1 বছরের সময় দেওয়া হয়েছে। 2 বছরও পার হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা পরিপালন করা হয়নি। এভাবে পণ্য আমদানির দায় পরিশোধ না করায় এস আলমের নামে প্রায় 18,000 কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রার ঋণ সৃষ্টি করা হয়েছে। এসব ঋণ সৃষ্টির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাও মানা হয়নি, সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 40 কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। এর ফলে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। এদিন সকাল 11টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে দূরপাল্লার বাস, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস সহ অনেক গাড়ি আটকে থাকতে দেখা গেছে। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোর 5টায় সায়দাবাদ থেকে গাড়ি ছাড়লেও চিটাগং রোড পর্যন্ত আসতে 10:30 বেজে গেছে। ঢাকা থেকে মেঘনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেন 40 কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেশের 9 অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অবশেষে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত 10টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। তিনি জানান, গোমতী নদীর পানি কমছে, বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। দীর্ঘদিন বঞ্চিত থাকা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে 40 কর্মকর্তাকে অবশেষে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন। এই কর্মকর্তাদের বেশিরভাগই 19 বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। কর্মকর্তারা জানান, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকেই 2005 সালে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকেই ইসিতে, কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতি প্রাপ্তরা স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন। রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমা সারা জি টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।